সুপ্রিম কোর্টে এক ঐতিহাসিক মুহূর্ত বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ সুপ্রিম কোর্টে ইতিহাস তৈরি করেছেন। বাংলার কোনো মুখ্যমন্ত্রী বাংলার স্বার্থে, বাংলার নাগরিকদের ভোটাধিকার রক্ষা করার স্বার্থে এবং বিজেপি এবং জাতীয় নির্বাচন কমিশনের চক্রান্তের বিরুদ্ধে মাননীয় প্রধান বিচারপতির এজলাসে নিজে সওয়াল করছেন। এটা বাংলা প্রথম দেখলো, দেশ প্রথম দেখলো, বিশ্বের উদাহরণ আছে কিনা আমরা জানি না এখনো। মমতা বন্দ্যোপাধ্যায় আজ পুরো আগুন। অগ্নিকন্যা কেন তার নাম, অগ্নিকন্যা কেন তার উপাধি, কেন তাকে অগ্নিকন্যা বলা হয়, সেটা আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে সওয়ালের সময় সারা ভারতবর্ষ, সারা পৃথিবী দেখল। প্রথম কথা, এই এসআইআর নিয়ে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত চক্রান্ত, বৈধ নাগরিকদের বাদ দেয়া, একদিকে মৃত্যুর মিছিল চলছে, নাগরিকদের এবং বিএলওদের হয়রানি চলছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে, অসুস্থদের ডেকে পাঠানো হচ্ছে, বয়স্কদের ডেকে পাঠানো হচ্ছে। এই গোটা সমস্যাগুলি মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন কমিশনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বঙ্গবিরোধী চক্রান্ত নিয়ে যা যা অভিযোগ করেছেন তাতে মান্যতা দিয়ে হস্তক্ষেপ করেছে মহামান্য সুপ্রিম কোর্ট এবং নোটিশ জারি করেছে ইলেকশন কমিশনকে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যাতে হয়রানি না হয়, যাতে একজন বৈধ ভোটারকেও বাদ না দিতে পারে, আজ তাতে হস্তক্ষেপ করেছেন মহামান্য সুপ্রিম কোর্ট। পাশাপাশি মাইক্রো অবজারভারদের নাম করে যে সাংবিধানিক বা নিয়ম নীতির বা রুল বুকের বহির্ভূত অন্যায় প্রভাব খাটানোর কাজ করছিল, সেটা কিভাবে অ্যাভয়েড করা যায়, বন্ধ করা যায়, তার পথ খোঁজার বিষয়ে একমত হয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রধান বিচারপতি এবং তার দুই সহযোগী মহামান্য বিচারপতিকে পূর্ণ শ্রদ্ধা এবং সম্মান দিয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক সওয়াল, সেভ বেঙ্গল, সেভ ডেমোক্রেসি, ঐতিহাসিক মুহূর্ত। ফলে মামলা নিশ্চয়ই চলবে, পরের শুনানির দিন হবে, কিন্তু আজ প্রথম দিনই ইতিহাস তৈরি করে নৈতিক জয় বাংলার মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল থেকে। শ্রদ্ধেয় দক্ষ আইনজীবীরা নিশ্চয়ই বলেছেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন বিষয়গুলি বুঝিয়ে পড়লেন তখন কিন্তু প্রধান বিচারপতিকেও এগ্রি করতে হয়েছে যে মুখ্যমন্ত্রী লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে কি বলতে চাইছেন, এবং প্রধান বিচারপতির মুখ দিয়ে উঠে এসেছে টেগোর। আপনি যাতেই ডাকুন, যে উচ্চারণে করুন, তিনি তো টেগোর। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চাইছিলেন। বাবার নাম চট্টোপাধ্যায়, ছেলে পদবি ইউজ করে চ্যাটার্জি। কেন লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কেন ডাকা হচ্ছে তাদের? এই যে মানুষের হয়রানি, মূল সমস্যাটা বাংলায়, এখানকার বিষয়টা জানে না, এখানকার উচ্চারণ জানে না, এই সমস্যাটা সুপ্রিম কোর্টকে বুঝিয়ে একেবারে ক্লারিফাই করে বিশ্লেষণ করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার উপর দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে কড়া পর্যবেক্ষণ দিয়েছেন এবং কিছু নির্দেশ দিয়েছেন। ফলে আজ এক ঐতিহাসিক মুহূর্ত। আরে নেত্রী, লিডার
হবেন তো এইরকম। তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে বাড়ি বাড়ি যাচ্ছে, বাড়ি বাড়ি, প্রতিটি পরিবার, প্রতিটি পাড়া। কেউ বিপদে পড়লে বাড়ি থেকে বাড়িতে চলে আসছে তৃণমূলের পাশে দাঁড়ানোর জন্য। তৃণমূলের যারা আছেন বাড়ি থেকে বেরোলে দেখবেন সামনে তৃণমূলের ক্যাম্প। আপনাকে সহযোগিতা করছে কে? তৃণমূল কংগ্রেস। রাস্তায় মিটিং মিছিল কে করছে? তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনকে দফতরে গিয়ে বারবার ভুল ধরিয়ে দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেস। চিঠির পর চিঠি, 6খানা চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারকে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আর আইনের লড়াইতে সুপ্রিম কোর্টে গিয়ে এর আগেও অভিযোগে মান্যতা আদায় করে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নিজে দাঁড়িয়ে সওয়াল করে মানুষের স্বার্থে লড়াইকে কোন উচ্চতায় নিয়ে যাওয়া যায়, অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় আজ সেটা দেখিয়ে দিয়েছেন। বলছি যে এই প্রসঙ্গে বিরোধী দলনেতা বলছেন যে মাইক্রো অবজারভার হাঁটাতে চেয়েছিলেন, সেটাও হয়নি। উনি এসআইআর বাদ করতে চেয়েছিলেন, সেটাও হয়নি। সুপ্রিম কোর্টে গিয়ে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পুরো ব্যর্থ হয়েছেন। শুভেন্দু অধিকারী দিশাহীনভাবে চূড়ান্ত হতাশা থেকে সম্পূর্ণ বিভ্রান্তিকর কথা বলছেন। এসআইআর এর বিরোধিতা কেউ করেনি। এসআইআর হবে তো, অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে। কিন্তু যে এসআইআরটা এর আগের বার 2.5 বছর লেগেছিল, সেই এসআইআরটা ভোটের আগে 3 মাসে করতে গিয়ে এত বড় বিপদ ডেকে আনছে, এই পদ্ধতিটাতে আপত্তি আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার মানুষের। এর সঙ্গে তো এসআইআর এর বিরোধিতা করার কোনো জায়গা নেই। রইল বাকি মাইক্রো অবজারভারের বিষয়। সুপ্রিম কোর্ট তো এগ্রি করেছে যে মাইক্রো অবজারভার কিভাবে অ্যাভয়েড করা যায়, তার প্রধান বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতি বলেছেন। তাহলে ওটা কিভাবে করা যায়, আসুন সমস্যাটার সমাধানটা আমরা খোঁজার চেষ্টা করি। অর্থাৎ মাইক্রো অবজারভারদের সরাতে মুখ্যমন্ত্রী যে কারণ চিহ্নিত করেছিলেন, সেই কারণকে মান্যতা দিয়ে কিভাবে সরানো যায় তার পথ খোঁজার দরজাটা খুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই পারফরমেন্স, সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে, প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সওয়াল, এই ঝড়ে খড়কুটোর মতো উড়ে যাচ্ছে বিরোধীরা। সেখানেই দিশাহীন, অবসাদগ্রস্ত, হতাশ বিরোধী দলনেতা সম্পূর্ণ ভিত্তিহীন কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বেশ করেছে, বিরোধীরা বলছে রাজনৈতিক ফায়দা তুলতে গেছে। রাজনৈতিক ফায়দা তোলার জন্য জেনুইন নাগরিকদের যে নাম কাটা হচ্ছে, সেটা লজ্জা করে না? তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াই যত না রাজনীতি, তার থেকে বেশি বাংলার মানুষকে তার নিজের অধিকারটা যাতে থাকে। অমর্ত্য সেনকে নোটিশ, লজ্জা করে না? মোহাম্মদ শামীকে নোটিশ, লজ্জা করে না? জয় গোস্বামীকে নোটিশ, লজ্জা করে না? পরিচিত সাংসদ দেব নোটিশ, কত মানুষকে নোটিশ। তো মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইটা কার জন্য করছেন? যে মানুষটা নাকে অক্সিজেনের নল, অ্যাম্বুলেন্সে করে হাজিরা দিতে যেতে হচ্ছে, যে দাদু, যে দিদিমা হাঁটতে পারেন না, বেঁকে গেছেন, কষ্ট হয়, তাদেরকে এসে লাইনে দাঁড় করিয়ে রাখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হয়ে লড়াই করেছেন। আজকে যারা নিন্দা করছেন, জনগণ তাদের প্রত্যাখ্যান করবেন। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলছেন যে দিল্লিতে গিয়ে অতি নিম্নমানের যাত্রা করেছেন মুখ্যমন্ত্রী। 340 জনের টিম নিয়ে গেছেন, অনেকেই গেছেন যাদের সরকারি তকমা নেই, তারা সরকারি খরচে কি করে গেলেন? অনুমোদন নিয়ে গেলে ভালো হতো, ইংরেজিটা বলতে হচ্ছেন না। আমি একটা কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে যাবেন, বিকৃত রুচির পরিচয় দেবেন, বাংলার মানুষ চিনে রাখবে যে বাংলার টালির ঘরের বাসিন্দা, হাওয়াই চপ্পল পরা এক মহিলা বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে সওয়াল করে
নিজের লজিকে কনভিন্স করিয়ে হস্তক্ষেপ করে এনেছে, সেই সময় এই সিপিএম, এই বিজেপি আর কিছু দলের নেতারা কুরুচিকর আক্রমণ করে যাচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন এর ভিডিও এখন অ্যাভেলেবেল, কোর্টের প্রসিডিংস ভিডিও অ্যাভেলেবেল, প্রত্যেকে দেখতে পারবেন, প্রত্যেকে বুঝতে পারবেন। আর শুভেন্দু অধিকারী উনি আজকে লিখে রেখে দিতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের যে পারফরমেন্স, তাতে তৃণমূল 250 আজকেই ক্রস করে গেল। ওটা কোথায় গিয়ে দাঁড়াবে নন্দীগ্রাম সহ, সেটা ভোটের রেজাল্টের দিন বিকেলে বুঝতে পারবেন। আর যদি এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণ করেন, তাহলে তো 270-80 ব্যাপার। বলছি এই যে আজকে সওয়াল জবাব করতে তাদের রাজ্য সরকার, কমিশন এবং তৃণমূল কি পেল? রাজ্য সরকার কি পেল, কমিশন কি পেল এবং তৃণমূল কি পেল? দেখুন, এটা নিয়ে কোনো মন্তব্য করবো না, কারণ এটা পুরোটা আইনের বিষয় এবং বিচারাধীন বিষয়, এবং যেহেতু মামলাটি এখনো শেষ হয়নি, মামলার আবার নেক্সট শুনানির দিনও মহামান্য প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন। কিন্তু আজকের যে স্পিরিটটা, তাতে একটা জিনিস একদম পুরোপুরিভাবে এস্টাবলিশড, পয়েন্ট নাম্বার 1, যে বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে পাশে একমাত্র আছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। এবং 2, যে যে পয়েন্টে মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি করেছেন সেটা এতটাই কনভিন্সিং যে মহামান্য সুপ্রিম কোর্ট তাতে মান্যতা দিয়েছেন, হস্তক্ষেপ করেছেন এবং নোটিশ ইস্যু করেছেন। আজকে তো কাঁপছিল ইলেকশন কমিশন, উত্তর দিতে পারছিল না, সময় চাইছে। ফলে এই যে মূল দুটো বিষয়, এটা পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষের নৈতিক জয়। বাংলার মানুষকে অপমান করে, ভোটার তালিকায় নাজেহাল করে, ভোটার ওই নাগরিকত্ব প্রমাণে লাইনে দাঁড় করিয়ে যে অপমানটা করছিল টার্গেট করে, আজ মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সওয়াল করে তাঁর যুক্তিগুলি কোর্টের কাছ থেকে মান্যতা আদায় করে এনে, হস্তক্ষেপ আদায় করে এনে ইলেকশন কমিশনকে আজকে শুনতে হয়েছে যে এইভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে হয়রানি চলতে পারে না এবং একজন বৈধ ভোটারকেও বাদ দিতে দেওয়া হবে না। আজকে শুভেন্দু আরো একটা কথা বলছেন, 10ই ফেব্রুয়ারি থেকে লাগাতার প্রচার শুরু করব। কিভাবে উনি এসআইআর ভুয়ো নাম রাখতে চেয়েছেন তার প্রমাণ দিয়ে আমরা প্রচার চালাবো গোটা বাংলা জুড়ে। প্রথম কথা, আগে শুভেন্দু অধিকারী প্রমাণ দিন যে ভোটার লিস্টে একজনও রোহিঙ্গা ছিল। এই যে কথায় কথায় রোহিঙ্গা 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 রোহিঙ্গা, কোথায় রোহিঙ্গা? ইলেকশন কমিশন তো প্রথমে যে মৃত এবং স্থানান্তরিতদের 58 লক্ষের নাম দিল, একজনও রোহিঙ্গা নেই। রোহিঙ্গা কোথায়? ভোটার লিস্টে রোহিঙ্গা কোথায়? রোহিঙ্গা তো কদিন আগে ত্রিপুরায় ধরা পড়েছে, আগরতলা স্টেশন থেকে। কাদের রাজ্য? বিজেপির রাজ্য। রোহিঙ্গা যদি কেউ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেও থাকে, তার দায় অমিত শাহের বিএসএফ এর। কিন্তু ভোটার লিস্টে রোহিঙ্গা একজনকেও কেউ আবিষ্কার করতে পারেনি। আগে তারা এইসব সামলান, আর তারপরে মানুষকে ভুল বোঝাতে যাবেন। মানুষ সচেতন, মানুষ চোখের ওপর সবটা দেখতে পাচ্ছেন। আপনারা মানুষকে বারবার হয়রান করেছেন, নোটবন্দির নামে হয়রান করেছেন, লাইনে দাঁড় করিয়ে ছেড়েছেন, মৃত্যুর মিছিল হয়েছে, এখন আবার নাগরিকত্বের নাম করে একই জিনিস করছেন। মানুষ সেগুলো দেখছেন। ওই যে একটা জিনিস আর কি লক্ষ্য করা গেল যে মুখ্যমন্ত্রী রাজনৈতিক সভায় কিংবা সরকারি সভায় কমিশনের বিরুদ্ধে যে যে কথাগুলো সজোরে বলেছেন, আজকে কার্যত মানে সুপ্রিম কোর্টে সেগুলোই বলছেন এবং সেইভাবেই, এটাই কিভাবে দেখছেন? মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেই একটা ব্র্যান্ড, এবং তিনি মহামান্য প্রধান বিচারপতি এবং তার সহযোগী 2 মহামান্য বিচারপতিকে পূর্ণ সম্মান দিয়ে বারবার বলেছেন। শুধু সম্মান শুধু দেননি, তার সঙ্গে কৃতজ্ঞতাও জানিয়েছেন। এক হচ্ছে নিজের বলতে দেওয়ার জন্য, তাকে বলতে দেওয়ার জন্য, দ্বিতীয়ত বাংলার এই সমস্যাগুলোকে তারা যে শুনে তারপর হস্তক্ষেপ করেছেন তার জন্য। এবার তিনি বুঝিয়েছেন, আর এবং মাঝখানে ইলেকশন কমিশনের ওই দিক থেকে কয়েকজন উল্টো কথা বলার চেষ্টা করছিল, তাদেরকেও মুখ্যমন্ত্রী সেই জায়গাটাতে যেটা বাস্তব, যেটা সঠিক তথ্য, সেইগুলো তার
একদম স্বকীয় পদ্ধতিতে তিনি জানিয়ে দিয়েছেন, কিন্তু আদালতকে, সর্বোচ্চ আদালতকে, বিচারপতিদের পূর্ণ শ্রদ্ধা সম্মান জানিয়ে উনি তো বলেছেন আমাকে দয়া করে 5 মিনিট বলতে দেয়া হোক। তাতে তো মাননীয় প্রধান বিচারপতি বলেছেন 5 মিনিট কেন, আপনাকে 15 মিনিট বলতে দেবো। আজ সুকান্ত মজুমদারও বলছেন যে একাধিকবার নির্বাচন কমিশনের সাথে জেলা শাসকদের বৈঠক হয়েছে, কিন্তু কোথাও একটিবারও জেলা শাসকরা মৃত্যু নিয়ে কোনো কিছু বলেনি। আসলে পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ টিম তৃণমূল কংগ্রেসের সরকারের সঙ্গে রয়েছে। তা আমাদের তৃণমূল কংগ্রেসের কাছে প্রশ্ন, কেন আপনারা মৃত্যুর কথা উল্লেখ করলেন না? আমরা তো পরিষ্কারভাবে বলছি, মৃত্যুর কথা তো যিনি মারা গেছেন তার বাড়ির লোক বলবেন। যেটা সরকারি নথিপত্র সেটাতে তো থাকতে হবে আপনার ডেথ সার্টিফিকেট উপরে, যে একজন লোকের এই কারণ, কেউ সুইসাইড করলে কি কারণে করেছে, কেউ অসুস্থ হয়ে মারা গেলে কি কারণে করেছে, এই অফিসিয়াল যেটা সেটা তো ডাক্তারবাবু লিখবেন না। ফলে আপনি ডেথ সার্টিফিকেট দেখে মানে কিসের আতঙ্কে বা কিসের দুঃখে মারা গেছেন সেই কারণটা ডেথ সার্টিফিকেটে লেখা থাকতে পারে না, কিন্তু কোন কারণে কোন উদ্বেগে মারা গেছেন সেই মৃত ব্যক্তির পরিবার সেটা বলবেন, সুইসাইড নোট সেটা বলবে। তো সুকান্ত মজুমদার গুলিয়ে দেওয়ার জন্য তিনি যদি মেডিকেল ডেথ সার্টিফিকেট সেটা নিয়ে আপনি আলোচনা করতে যান, সে তো হাস্যকর কথা। বলছি আরেকটা বলছি যে আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে একটা ইঙ্গিত পাওয়া গেছে যে এই শুনানির জেরে বা পরবর্তী ডেট দেওয়ার ফলে এইটা প্রক্রিয়াটা একটু পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, এর পরিণতি কি হতে পারে? মানে এটা আইনের বিষয়, এটা আমাদের কোনো মন্তব্যের কোনো বক্তব্য নেই। কারণ এটা এই দেখুন, এসআইআর এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। 2001 সালেও ভোট হয়ে যাওয়ার পর 2-2.5 বছর ধরে ধরে ঠান্ডা মাথায় এসআইআর হয়েছিল। এটা বিজেপি বৈধ ভোটারদের বাদ দেওয়ার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে 2 মাস 2.5 মাসের মধ্যে জোর করে চাপিয়ে এগুলো করতে গিয়ে এই গন্ডগোলটা পাকিয়েছে। তো যদি ওরা নির্ধারিত সময়ের মধ্যে না করতে পারে তো ভোটের পরে বাকিটা শেষ হবে। এর আইনের কোনো ব্যাখ্যা এর মধ্যে আমরা এই মুহূর্তে ঢুকবো না, কারণ এটা কোর্টে রয়েছে। শুধু এইটুকু বলতে পারি, এসআইআর এর সঙ্গে নির্বাচনের কোনো বাধ্যতামূলক সম্পর্ক নেই। আই রিপিট, কোনো বাধ্যতামূলক সম্পর্ক নেই। মাইক্রো অবজারভার প্রসঙ্গে সুকান্তর যুক্তি, নির্বাচন কমিশন তো +2 অপশনের কথা বলেছিল, রাজ্য সরকার তার উত্তর দেয়নি, তাই কমিশন মাইক্রো অবজারভার নিয়োগ করেছে। দেখুন, গোটা বিষয়টায় কোনটা করা রাজ্য সরকারের উচিত ছিল, রাজ্য সরকার করেছে, নির্বাচন কমিশন সেটাকে আবার ঘুরিয়ে কিভাবে দেখাতে চাইছে সুকান্ত মজুমদার, তিনি তো নির্বাচন কমিশনের পিআরও পদে এখনো যোগ দেননি। তো সুতরাং নির্বাচন কমিশন যদি কোনো বিভ্রান্তি ছড়াতে চায় তাহলে রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যারা সওয়াল করেছেন নিশ্চিতভাবে তার জবাব সেখানে পেয়ে গেছেন অথবা পরের দিন পেয়ে যাবেন। আচ্ছা, রাজ্যের সঙ্গে কমিশনের সংঘাত এই মুহূর্তে সপ্তমে। রাজ্যের কোনো আইএস আইপিএস কে কমিশন ছাড় দিল না, এমনকি ছাড় দেওয়া হলো না রাজ্যের স্বরাষ্ট্র সচিবকেও। স্বরাষ্ট্র সচিবকে ভিন রাজ্যে পর্যবেক্ষক হিসেবেই কাজ করতে হবে, বৃহস্পতিবার শুক্রবার প্রশিক্ষণে যোগ দেওয়া। এটা প্রশাসনিক বিষয়, এতে নির্বাচন কমিশন এবং তার পেছনে চালচিত্রের মতো থাকা ভারতীয় জনতা পার্টি তাদের মরিয়া, হতাশ, আগ্রাসী, প্রতিহিংসাপরায়ণ, অবসাদগ্রস্ত মানসিক হাল এবং নোক দাঁত বের করে বাংলার প্রতি আক্রমণ হতে পারে। কখনো স্বরাষ্ট্র সচিবকে তুলে নিচ্ছে অন্য রাজ্যের ভোটের পর্যবেক্ষক হিসেবে। এটা কতটা ভিন্ডিকটিভ এবং পলিটিক্যালি মোটিভেটেড মুভ হলে এই ধরনের কাজ করা যায়? এই রাজ্যে হোম সেক্রেটারি অন্য কোনো কাজ নেই, একটা গুরুত্বপূর্ণ পদ, গুরুত্বপূর্ণ চেয়ার, তাকে অন্য রাজ্যে যত এগুলো করবে, যত এস্টাবলিশড হবে যে বাংলাকে যেন তেন প্রকার ডিস্টার্ব করতে চায় ভোটের আগে, তত বেশি করে বাংলার মানুষ এই বিজেপিকে প্রত্যাখ্যান করবেন। বাকিটা প্রশাসনিক বিষয়, সেই প্রশাসনিক পার্টটার মধ্যে আমি কোনো মন্তব্য করব না। বিজেপি রাজ্য সভাপতি বলছেন যে তৃণমূল চায় পুরনো ভোটার লিস্ট দিয়ে ভোট করা হোক। নির্বাচন কমিশন যদি মনে করে তাই করুক, বন্ধ করে দিক এসআইআর, ইডি সিবিআই এর দরজায় তালা লাগিয়ে দিক, ইনকাম ট্যাক্স জিএসটি কোনো নোটিশ না পাঠাক, তারপরেও নাকি নির্বাচন হলে তৃণমূল হারবে। দেখুন, তৃণমূল কংগ্রেস 250-র বেশি আসন পেয়ে জিততে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য শপথ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী হিসাবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলায় মুখ্যমন্ত্রিত্বের যে রেকর্ড আছে, মেয়াদের রেকর্ড ভারতবর্ষে জ্যোতি বসু, সেই জ্যোতি বসুর রেকর্ডটাও ভেঙে নতুন নজির তৈরি করবেন। বিজেপি যারা মানুষের সঙ্গে নেই, বাংলার সঙ্গে নেই, এরা শুধু সিবিআই, ইডি, কমিশন, হ্যান ত্যান এর ওপর দাঁড়িয়ে আছে। সেই কারণে সেসব জায়গাতেও যদি অপারেট করে কোনো সুফল পাওয়া না যায়, তখন তারা একটু বিভ্রান্ত হয়ে যান। শ্রমিকবাবু সেই হাল হয়েছে। আজ দুপুরে ব্যক্তিগত কাজে হুমায়ুন কবির খিদিরপুরে গিয়েছিলেন, সেই সময় গাড়ির সামনে এসে হকি স্টিক নিয়ে কয়েকজন তাকে স্লোগান দেয় এবং যেতে বাধা দেয়। হুমায়ুন শিবিরের অভিযোগ এরা ববি হাকিমের লোক। আজকে উনি প্রেস কনফারেন্স করবেন। বলতে পারবো না। তৃণমূল যদি পুরনো লিস্টকেই মান্যতা দেয়, তাহলে তো সেই লিস্টে মৃত ভোটার বা শিফটেড ভোটার সেগুলো থেকে যেতে পারে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, মৃত ভোটার তো ভোট দিতে আসে না, শিফটেড ভোটার তো ভোট দিতে আসে না। এই ব্যাপারটা আপনারা দয়া করে একটু জোর দিন। এটাতে একের পর এক মিথ্যাচারটা কি করে চলতে পারে? এই যে ভোট কত শতাংশ পড়লো, এই কথাগুলো আসে কেন? ভোট কত শতাংশ পড়লো? কোনো একটা নির্বাচন কেন্দ্রে হয়তো ভোট পড়েছে ধরা গেল 75%, তাহলে তো 25% পড়েনি তো সেখানে তো মৃত থাকতে পারেন, শিফটেড থাকতে পারেন। পুরোদস্তু সক্রিয় আছেন অথচ ভোট দিতে যাননি, এই সংখ্যাটা তুলনায় খুব কম। তো সুতরাং এই যে কথাটা মৃত ভোটার থাকছে কেন, আরে সে মৃত ভোটার ভোটটা তো দিতে যাচ্ছে না, সেই জন্যই তো 100% পোলিংটা হচ্ছে না। যে পার্সেন্টেজ অফ পোলিং হচ্ছে তার বাইরের যে অংশটা, তারা তো এমনিতেই ভোট দেন না। বলছি আগামী সোমবার সুপ্রিম কোর্টে ফের সওয়াল করতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে বাংলার লড়াইটাকে দিল্লির বুকে একটা জাতীয় স্তরে গোটা দেশ দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইটা কিন্তু একটা প্রত্যেকটা ধাপে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আছে। প্রত্যেকটা ধাপে বাংলার মানুষ দেখছেন এই হয়রানি, ফর্ম ফিল আপ, অমুক তমুক। বাড়িতে এসে পাশে কে? তৃণমূল কংগ্রেস। পাড়ায় পাশে কে? তৃণমূল কংগ্রেস। ক্যাম্প করে বসে আছে কে? তৃণমূল কংগ্রেস। বাড়ি বাড়ি সমীক্ষা করে হাজির হচ্ছে কে? তৃণমূল কংগ্রেস। মিটিং মিছিল করছে কে? তৃণমূল কংগ্রেস। প্রতিনিধি দল গিয়ে নির্বাচন কমিশনকে দাবি জানাচ্ছে কে? তৃণমূল কংগ্রেস। মুখ্য নির্বাচন কমিশনারকে একের পর এক চিঠি দিয়ে হয়রানির পয়েন্টগুলো বলছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আর গোটাটাকে আইনের লড়াইতে নিয়ে তার শীর্ষবিন্দুতে সুপ্রিম কোর্টে নিজে দাঁড়িয়ে প্রধান বিচারপতির এজলাসে সওয়াল করছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে বাংলার মানুষ দেখছেন পাশে কে আছে। এই আইনি লড়াইয়ের কার লাভ, কার ঝুলিতে বেশি এই ভোটের প্রভাব? আইনি লড়াই শুধু এটা তো একটা পর্যায়, কিন্তু এই গোটা প্রক্রিয়াটাতেই মানুষ আরো বেশি করে অনুভব করছেন যে তৃণমূল কংগ্রেস ছাড়া, মমতা ব্যানার্জি ছাড়া পাশে কেউ নেই। শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, সেটা আজকে সুপ্রিম কোর্টে আরো একবার প্রমাণ হয়ে গেছে। বলছি কয়লা পাচার চক্রের একটা বিশাল হদিশ পেয়েছে ইডি, যেটা কাল থেকে শুরু হয়েছে। বিপুল অঙ্কের টাকা নাকি উদ্ধার করেছে, 1,500 পাতার ডকুমেন্টস উদ্ধার করা হয়েছে, প্রচুর নথি। তারা বলছে যে কয়লা পাচার থেকে একটা সিন্ডিকেট চলতো, তার ব্লু প্রিন্টেড নামতীয় তথ্য চলে এসেছে। বলতে পারবো না, তদন্তের বিষয়, এটার সঙ্গে তার দলের কোনো সম্পর্ক নেই। একটাই শুধু যেটা আমাদের একটা আলোচনায় চলে আসে বারবার, কোনো একটা তদন্ত, সে কয়লা হোক যাই হোক, তদন্ত যদি কারুর করার হয় করবে, কিন্তু যে মামলাগুলো দায়ের হয়েছে 2020 সাল বা 2021 সালে, 5 বছর 6 বছর শীতঘুমে থাকার পর ভোটের সময় এসে যে এই যে এজেন্সির নড়াচড়া, এটাতে মানুষ বুঝে যান যে সামনে ভোট আছে, বাকি আইনের পথে চলবে। মালদা থেকে জানা যাচ্ছে যে বছর খানেক আগে সেখানে নাকি বিএলএদের ট্রেনিং দেওয়া হয়েছিল, তাহলে কি তৃণমূল আগাম জানতো যে? আমি বলতে পারবো না, জানি না যেটা। ওই যে 1 ফেব্রুয়ারি বাবরি মসজিদের সূচনা করবেন হুমায়ুন কবির এবং তারপরে বাবরি যাত্রা করবেন গোটা রাজ্য, এইটাকে তৃণমূল কি চলে দেখছে? না, আমরা বারবার বলছি যে এটা শুধু একটাই মাথায় রাখবেন, যে হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদ করার কথা বলছেন, সেই হুমায়ুন কবির
বাবরি মসজিদ ধ্বংসকারী ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন 2019 সালে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। যে বিজেপি বলেছিল এক ধাক্কা और दो বাবরি মসজিদ তোড় দো, যারা বাবরি মসজিদ ভেঙে দিয়েছিল সেই বিজেপির প্রার্থী ছিলেন এই হুমায়ুন কবির। তো সুতরাং বাবরি মসজিদের প্রতি তার আবেগ 2019 সালে কি ছিল আর 2026 সালে কাদের কথায় কাদের বন্ধুত্বে, আমরা পরিষ্কার বলছি বাংলার মানুষ উন্নয়ন, সম্প্রীতি, সংহতির উপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন এবং বিজেপিকে রুখতে গেলে শুধু তৃণমূলকে ভোট দিতে হবে। তৃণমূলের বাইরে বিজেপি মরিয়া হয়ে চেষ্টা করছে দু একটা এজেন্ট, দালাল, সিটিংকে নামিয়ে কিছু ভোটকে ভুল বুঝিয়ে ডিভিয়েট করার জন্য। সেইখানে কোনো অবস্থায় একটা ভোট যদি কোনোভাবে এরা অন্যদিকে ফেলাতে পারে তাহলে সেটা ঘুরপথে বিজেপির লাভ। বাংলার মানুষ এটা বোঝেন, তাই বিজেপিকে রুখতে প্রত্যেকটা ভোট তৃণমূল কংগ্রেসে প্রার্থীরা পাবেন। হুগলির গৌরহাটিতে ইএসআই হাসপাতালের বেডে কুকুর শুয়ে আছে। এগুলো তো হবে না, এগুলো যুগে যুগে না, এটা কোনো কাজের, এটা কোনো কাজের কথা নয়। সব রাজ্যে সব জায়গায় এত বড় সমাজ কখন বিচ্ছিন্ন কি ঘটছে এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। এবার তো কদিন বাদে দেখি পানিপথের যুদ্ধ নিয়ে প্রশ্ন করবে তোমরা। থানা একটা আছে 1526 আপনি কি জানেন যুদ্ধের সময় গাছে দুটো বেড়াল উঠেছিল? কালকে বাজেটে লক্ষ্মীর ভান্ডারে মানে বাড়তে পারে এরকম একটা সম্ভাবনা, কোনো মন্তব্য নেই। Thank you.